মন মন ও মাথা আমি ইস্টবেঙ্গল নিয়ে একটু আলোচনা করব। তো আমি দেখছি গতকাল থেকে দেখছি অনেক আলোচনা করছেন ইস্টবেঙ্গলের ব্যর্থতা নিয়ে। বিভিন্ন ইউটিউব চ্যানেল করছে, মানে যারা প্রতিষ্ঠিত ডিজিটাল মিডিয়া, যারা অ্যামেচার, বিভিন্ন চ্যাট ফোরামে বিভিন্ন লোক বিভিন্ন আলোচনা করছে। তো অনেকেই অনেক কথা বলছেন, তার মধ্যে অনেক কিছু ঠিক, আবার অনেক কিছু বেঠিক বলছেন। তো আমার তাই মনে হলো যে একটা ছোট্ট করে একটা বলা উচিত যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কী করা উচিত। যেগুলো বলবো তার অধিকাংশ হয়তো আমি বিগত দিন অনেক অডিওতে বা আমার চ্যাট ফোরামে বলেছি, বারংবার বলেছি, কিন্তু মুশকিল হলো আমি যে কথাগুলো বলি সাধারণত ঘটনা ঘটে যাওয়ার প্রায় 1-2 বছর আগে বলি। তাই যতদিনে মানুষের মধ্যে সেই উপলব্ধিটা হয়, মানে বিলম্বিত বোধোদয়টা হয়, ততদিনে মানুষ কিন্তু ভুলে যায় আমি কী বলেছিলাম। কেননা মানুষ প্রথমে ঠিক ধরতে পারে না বা বুঝতে পারে না আমি কী বলছি। বেশিরভাগ মানুষের কথা বলছি, মানে এমন নয় যে 100% মানুষ। কেননা আমার চ্যাট ফোরামে কতিপয় কিছু ইস্টবেঙ্গল ফ্যান আছে, তারা কেউ কেউ দেশে থাকে, কেউ কেউ বিদেশে থাকে। তারা কিন্তু ব্যাপারটা বোঝে এবং তারা অনেকটাই, মানে অনেক ব্যাপারেই সহমত পোষণ করে। তো তাদের কাছে হয়তো ব্যাপারটা রিপিটেশন হবে, কিন্তু তবুও ভালো। কেননা একটু ছোট্ট করেই আলোচনা করব। দেখুন, প্রথমে বলি মন ও মাথা কেন আমি বলছি। আমি দেখছি এখনও অনেকের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে আবেগ দিয়ে আপনি খেললে, আবেগ দিয়ে যদি খেলেন তাহলে আপনি দারুণ কিছু করতে পারবেন। এটা পুরোপুরি ঠিক নয়। আবেগ দিয়ে আপনি সব কিছু বিশ্বজয় করতে পারবেন না, পুরোপুরি ঠিক নয়। আমি দুটো উদাহরণ দেব। আমি যখন ছোটোবেলা ছিলাম তখন আমার স্কুলে একটা পাঠ্যপুস্তকে একটা বই ছিল, একটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ধাত্রী দেবতা। তো ধাত্রী দেবতায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ থেকে একটা উদ্রেক ছিল, উদ্ধৃত একটা অংশ ছিল, একটা সাইটেশন ছিল। সেটা পরবর্তীকালে আলাদা করে পড়েছিলাম, বঙ্কিমের আনন্দমঠ। তো সেখানে একটা জায়গায় আশ্রমে একটা দল তৈরি করা হচ্ছে, সন্তান দল। তো মানে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে, মানে একটা একটা সংগঠন তৈরি হচ্ছে। তো সেখানে জিজ্ঞেস করছে যে মায়ের সামনে দাঁড়িয়ে, ভারত মাতার সামনে দাঁড়িয়ে, যে তুমি মায়ের জন্য কি করতে পারো। মানে যারা মানে নব্য জয়েন করেছে সন্তান দলে, তাদের বলছে তুমি মায়ের জন্য কি করতে পারো। তো যারা খুব আবেগপ্রবণ তারা বলছে আমি প্রাণটা দিতে পারি। তো বলছে প্রাণটা দিয়ে কী হবে, তোমার প্রাণটা দিয়ে তো স্বাধীনতা আসবে না, বা প্রাণটা দিয়ে তো মানে যে এনিমি, শত্রু, তাকে তো নিধন করা যাবে না, তুমি প্রাণটা তোমার বেঘরে যাবে। তো এইটা আপনারা যদি ভাবেন, আনন্দমঠ থেকে সরে গিয়ে আপনারা যদি দেখেন রাজনীতি বা বিশ্বের গ্লোবাল অ্যাফেয়ার্সে যদি দেখেন, ধরুন আজকের দিনে যদি ধরুন বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলো ফ্রান্সের, ধরুন, এবং আর কেউ নাক গলালো না, তো সেক্ষেত্রে কি বাংলাদেশ জিততে পারবে? মানে তার মানে কি আমরা ধরে নেব যে বাংলাদেশের যারা সৈনিক, যারা যুদ্ধে লড়বে, তাদের মধ্যে আবেগ নেই, তারা জানপ্রাণ দিচ্ছে না? তো জানপ্রাণ বা আবেগ থাকা ভালো, কিন্তু শুধু আবেগ দিয়ে আপনি কিন্তু কিছু উদ্ধার করতে পারবেন না। ধরুন এই যে বিভিন্ন ইন্ডিয়ান আইডল, সারেগামাতে বিভিন্ন প্রতিযোগী যায়, অনেকে বেসুরো গায়, খুব বাজে গায় অনেকে, কিন্তু আপনি বলতে পারবেন যে তাদের মধ্যে আবেগ নেই। প্রত্যেকের মধ্যেই আবেগ আছে, কিন্তু কারো কারোর মধ্যে মেধা বা শিক্ষা এই ব্যাপারটাও আছে। তো আপনার আবেগটা থাকা জরুরি, কিন্তু তার সাথে সাথে আপনার মধ্যে কিন্তু শিক্ষাটা থাকা মানে জরুরি। ইন্টেলেক্ট, নলেজ, এডুকেশন, তার সাথে সাথে ইমোশন। শুধু ইমোশন ভেজে আপনি কিছু করতে পারবেন না। তো এবার আমরা আসি ইস্টবেঙ্গলের টিম ফরমেশনের ব্যাপারে। দেখুন, ইস্টবেঙ্গলের টিম ব্যাপারে দেখছি এখন বাজারে অনেকেই বলছে যে ভালো ভালো বিদেশি আনলে ইস্টবেঙ্গল জিতে যাবে, আইএসএল ইস্টবেঙ্গল দারুণ কিছু করবে। আমিও এককালে বলেছিলাম যে কোচের কী দরকার, বহু আগে, কোচের কী দরকার, শুধু ভালো বিদেশি আনলেই আপনি যুদ্ধ জিতে যাবেন। সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে ঠিক নয়। মানে আপনার উপলব্ধি বা যেটা যেটা মানে সত্যি, সেটা কিন্তু বদলে যায়, তার কার্যকারিতা বদলে যায়। আমি যখন বলেছিলাম, বা যখন হয়তো আমার সেটা একটা উপলব্ধি ছিল যে কোচের কী দরকার,
আর র্যান্ডাম কাউকে নিয়ে এসো আর ভালো ভালো বিদেশি আনলেই হয়ে যাবে। তখন ভারতের ফুটবলের পরিপ্রেক্ষিতে একটু অন্যরকম ছিল, মানে তখন কিন্তু প্রতিপক্ষ টিমেও মানে সেরকম সিরিয়াস ভালো করছিল না, তো তখন অনেকটাই ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডিপেন্ডেন্ট হয়ে যেত। দেখবেন আপনারা এখনও অনেক প্রাক্তন ইস্টবেঙ্গলের খেলোয়াড় বলে আমরা তো পান চিবোতে নেমে ম্যাচ জিতেছি। সত্যি কথা, একদম সত্যি কথা, আমাদের কোচ দরকার ছিল না, একদম সত্যি কথা, ঠিক কথা, খাঁটি কথা, মানে মিথ্যে কিচ্ছু বলছে না ওরা। কিন্তু ওই জিনিসটা যদি আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ তারা করতে যায় তো তারা বেঘরে মারা যাবে, মানে মাঠে তারা মারা যাবে, মানে স্পোর্টিং ডেথ হবে তাদের। কেন তারা যে সময় খেলতো সেই সময় কিন্তু ওই কোচের অতটা চল ছিল না, মানে আপনার বিপক্ষ টিমও ওরকম মানে অতটা অর্গানাইজড অ্যাটাক করতো না। তো সেক্ষেত্রে তখন ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়তো তখনকার দিনে, মানে তাদের ওয়েটেজটা অনেক বেশি থাকতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আপনি দেখছেন আপনার প্রতিপক্ষ টিম, আজ কালকে যা কেরালা যারা নাস্তানাবুদ করে ইস্ট বেঙ্গলকে, সেই কেরালা কিন্তু আইএসএল খুব জঘন্য পারফর্ম করেছে, তাদের শেষের দিকে তাদের কোচও ছিল না, খুব বাজে পারফর্ম করেছে, কিন্তু সেই কেরালার সাথেই ইস্টবেঙ্গল কালকে ল্যাজেগো পড়ে হলো। এইটা ভাবার চেষ্টা করুন। তো আমরা দেখলাম কোচ অস্কার ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে গোটা টিমকে যাচ্ছে তাই বলে পুরো বিদেশি বদল দরকার, সবাই বাজে, তাদের ক্যালিবার নেই, তাদের কোয়ালিটি নেই। উনি কোয়ালিটি বলছেন, আমরা ক্যালিবার ধরে নেব, মানে ক্যালিবারটাকে উনি কোয়ালিটি হিসেবে বলছেন, তাদের কোনো অ্যাটিটিউড প্রবলেম, মানে অ্যাটিটিউড অ্যাপটিটিউড দুটোই প্রবলেম উনি যা বললেন। এবার আপনি একটা ভাবার চেষ্টা করুন, এই অস্কার ব্রুজো যদি একে কোচ হিসেবে রেখে দেয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যদি রেখে দেয়, তাহলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি গ্যারান্টি দিতে পারে অস্কার ব্রুজোকে যে এই 6টা বিদেশি বদল হবে? কেন কিছু বিদেশির সাথে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তি আছে। তো যদি অস্কার থাকে এবং 6টা বিদেশি না বদল হয়, যদি 1-2 বিদেশিও থেকে যায়, তারা তো সবসময় মনে মনে এটা জানবে যে তাদেরকে যাচ্ছে তাই বলেছিল যে তাদের অ্যাটিটিউড প্রবলেম আছে, অ্যাপটিটিউড প্রবলেম আছে। তো তারা তো মানে খোলা মনে ভালো মনে কাজ করতে পারবে না। আপনি থাকলে আপনিও পারতেন না যদি আপনার বস জনসমক্ষে বলতো যে আপনার অ্যাটিটিউড আর অ্যাপটিটিউড দুটোরই প্রবলেম আছে। আর ধরুন মানে যদি ইস্টবেঙ্গলকে অফলোড করতে হয়, ধরুন মানে অস্কারকে রেখে দিল, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ঠিক করলো যে না, অস্কারের কথা অনুযায়ী আমরা 6টা বিদেশিকে রিলিজ করে দেব, ইনক্লুডিং দিয়ামান্টাকস, যার সাথে আরও 1 বছরের চুক্তি আছে। তো দিয়ামান্টাকসকে যখন অফলোড করতে যাবে ইস্টবেঙ্গল, অফলোড মানে বিনা পয়সায় তো না, মানে বেচতে যাবে, তো যে কিনতে যাবে সে তো বলবে আপনার নিজের কোচই তো বলেছে বাজে প্লেয়ার, আপনি এত টাকা চাইছেন কেন? মানে এই কালকে যে অস্কার যে কথাটা বলে ইস্টবেঙ্গল কী উপকারটা করলো? ও যদি থাকেও, ওকে যদি রেখেও দেয়, নিতুরা ইমামিরা যদি রেখেও দেয়, যদি আশা করবো রাখবে না, মানে ঈশ্বরের কাছে কামনা করবো যাতে না রাখে, কিন্তু বলছি যদি রেখে দেয় তাহলে, আর যদি এটা ঠিক করে যে দিয়ামান্টাকসকে অফলোড করে দেবে, তো অফলোড করতে গেলেও কিন্তু ভালো টাকা পাবে না। এই অস্কারের কালকের এই আলটপনায় মন্তব্যের জন্য অস্কার নিয়ে আমি প্রথম থেকে একটুখানি অসুবিধা হচ্ছিল আমার, মানে ব্যক্তি অস্কারকে নিয়ে। কেন আমি মনে আছে মানে ভুটানে গিয়ে উনি যখন প্রথমে এফসি খেললেন, তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আগের ওনার যে বসুন্ধরাতে ছিলেন, তো উনি মানে একটা পাবলিক ফোরামে একটা সবার সামনে একটা প্রেস মিটে আগের টিমের ম্যানেজমেন্টকে যাচ্ছে তাই বলেছিলেন, মানে আকার ইঙ্গিতে মানে ঠাউরে ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন যে একটা ঘাপলা হচ্ছিল বসুন্ধরাতে। তো আমি জানি না মানে এটা ঘাপলা এখানে ওখানে অনেক জায়গাতেই হয়, কিন্তু এরকম জনসমক্ষে সবার সামনে পাবলিক ফোরামে, তো ইন্টারন্যাশনাল একটা মিডিয়ার সামনে অন ক্যামেরা যে কেউ বলতে পারে, তো সেখান থেকে জানি না মানে ভদ্রলোকের মানে ইমোশনাল ইন্টেলিজেন্স লেভেল নিয়ে একটুখানি সন্দেহ তখন থেকেই ছিল আমার। তো এবার আসা যাকে যে আপনার কী করণীয়। প্রথমে আমি বলবো যে প্রথমে একটা ঠিকঠাক কোচ লাগবে, কেননা আমরা যেটা দেখলাম মানে কেরালা কিন্তু অর্গানাইজড অ্যাটাক করছিল। আপনারা অনেকেই বলছেন যে 2টো বিদেশি ফরওয়ার্ড নিয়েও কিছু হলো না, কিন্তু তাদের কাছে বলই যাচ্ছিল না। মানে একটা যে আপনি
খেলা তৈরি করবেন, একটা কম্বিনেশন মুভমেন্ট তৈরি করবেন, সেসব তো কিচ্ছু আমরা দেখলাম না। মানে কম্বিনেশন, একটা ব্যাপারে রঞ্জন ভট্টাচার্য খুব ভালো কথা বলেছিল অনেকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিল। আমি তা বলে বলছি না যে রঞ্জন যোগ্য, মানে রঞ্জন যোগ্য নয়, এখনও অন্তত 2025-এ দাঁড়িয়ে যোগ্য নয়, কিন্তু একটা ভালো একটা কথা বলেছিল যে আমার কোচের দায়িত্ব হচ্ছে টিম যাতে প্রচুর সুযোগ তৈরি করে, মানে অপোনেন্টের থেকে বেশি সুযোগ তৈরি করে, মানে থ্রু মুভমেন্ট। তারপর সে গোলটা করতে পারবে কি পারবে না সেটার উপর আমার কোনো হাত নেই। সেটা ঠিক কথা। একটা ওই বক্সের সামনে গিয়েটা তখন কি বুক দিয়ে বলটা গোলে ঢোকাবে নাকি মাথা দিয়ে নাকি পা দিয়ে, সেটা সেই মুহূর্তে কিন্তু সিদ্ধান্ত নিতে হয় ওই কনসার্ন প্লেয়ারকে। তো সেখানে কোচের কোনো কন্ট্রিবিউশন থাকে না, কিন্তু কোচের কন্ট্রিবিউশন হচ্ছে আপনার টিম খেলা তৈরি করতে পারছে কি পারছে না, যেটা গতকাল জঘন্য, মানে গোটা ম্যাচ জুড়ে জঘন্য। আর অস্কারকে নিয়ে আমি বলেছি, অস্কার দেখবেন মানে যেহেতু খেলাটা তৈরি করতে পারে না বা কী করে তৈরি করতে হয় সেটা জানে না, তো অস্কার দেখবেন তাই বলে আমার শার্প প্লেয়ার চাই, শার্প প্লেয়ার চাই, বিষ্ণুর মতন প্লেয়ার চাই যে একা ভেলকি ডেলকি দেখিয়ে হয়তো একটা অ্যাটাক তৈরি করবে, মানে কী করে 3-4 জন মিলে একটা কম্বিনেশনে অ্যাটাক তৈরি করবে সে জ্ঞানটুকু অস্কারের নেই, অন্তত তার প্রতিফলন আমরা দেখিনি মাঠে। তো সেই জন্য বলছি এমন একজন আপনার কোচ দরকার যে কিন্তু এই জিনিসটা জানে বোঝে কী করে কম্বিনেশন কম্বিনেশন গেম তৈরি করতে হয়। কেননা বলছি কি আজকে আপনি 2025-এ দাঁড়িয়ে আপনাকে দেখুন, আপনার এক্সপিরিয়েন্স তো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এক্সপিরিয়েন্সটাকে আপনাকে কিন্তু সারাক্ষণ আপনাকে ফিল্টারিং করতে হবে এবং এটাকে আপনাকে ক্যালিব্রেট করতে হবে আপনার নলেজটাকে। আমি যেমন বলছিলাম না, আমি এক সময় আমি অতীতে হয়তো চ্যাটফর্ম খোলার আগে বা চ্যাটফর্মের শুরুর দিকে বলেছিলাম যে ভালো ভালো বিদেশি আনলেই যথেষ্ট, ভালো কোচ দরকার নেই। তো আমি কিন্তু নিজেকে ক্যালিব্রেট করে নিয়েছি বা রিক্যালিব্রেট করে নিয়েছি। তো আপনার যে কোনো পুরনো অভিজ্ঞতা কার্যকারিতা হারায় বা ইনএফেক্টিভ হয়ে যায় আপনি যদি সেটাখানে ক্যালিব্রেট করেন। যদি ক্যালিব্রেট সারাক্ষণ করতে থাকেন তো আপনি কন্টেম্পোরারি থাকেন এবং আপনি রেলিভেন্ট ফর দ্য সোসাইটি থাকেন। ওই জন্য দেখবেন আপনার যে ইস্টবেঙ্গলের যেসব প্রাক্তন খেলোয়াড়রা ম্যাক্সিমাম দেখবেন তাদের হিউজ এক্সপিরিয়েন্স আছে, কিন্তু পুরোটা অবসলিট এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কারণ সেই এক্সপিরিয়েন্সটাকে তারা রিক্যালিব্রেট করেনি। মানে তারা এখনও বলে যায় ও আবেগ দিয়ে যদি ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন হয় তাহলে ইস্টবেঙ্গল কেল্লা ফতে করে দেবে। যদি দর্শক ঠাসা পাবলিকের সামনে শুধু আবেগের বিস্ফোরণ ঘটে দারুণ কিছু করে, কী করে হবে? কালকে খেলায় আবেগের অভাব ছিল নাকি খেলার মধ্যে মস্তিষ্কের অভাব ছিল? মস্তিষ্কের অভাব ছিল। কোনো প্ল্যানিং নেই এবং তার এক্সিকিউশন নেই। তো কালকের ম্যাচ খেলার আগে ইস্টবেঙ্গল যদি টানা ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন করতো, আপনি কি ভাবছেন কালকে ইস্টবেঙ্গল দারুণ কিছু খেলতো? এ তো আগের যুগ আর নেই, সে বিকাশ বাজিদের যুগ নেই, আলভিটোদের যুগ নেই যে আপনি নেমে শুধু আবেগে বসে মানে উদ্ভ্রান্তের মতন দৌড়ঝাঁপ করলেন না এবং 3-4টে গোল করে দিলেন। কারণ আপনার বিপক্ষ তৈরি, আপনাকে ভাবতে হবে তখনকার দিনে আপনার বিপক্ষ তৈরি ছিল না। তখন বিভিন্ন টিমে অস্কার বুজো টাইপ বিভিন্ন কোচ কাজ করতো আগেকার দিনে বিভিন্ন আই লিগ ক্লাবে বা তার আগে ন্যাশনাল ফুটবল লিগের টাইমে অস্কার বুজো টাইপ দেশি বা বিদেশি কোচ কাজ করতো। ওরকমই মানে একটা খাপছাড়া কোচিং হতো, খুব একটা অর্গানাইজড অ্যাটাক হতো না। কিন্তু অর্গানাইজড অ্যাটাক এর সামনে যখন এরা ইন্টারন্যাশনাল লেভেলে যেত, এরা ছাড়খাড় হয়ে যেত, ইস্টবেঙ্গল ছাড়খাড় হয়ে যেত। মানে ভালো টিম যারা অর্গানাইজড টিম, অর্গানাইজড ডিফেন্ডিং করছে, অর্গানাইজড অ্যাটাকিং করছে, তার সামনে ইস্টবেঙ্গল দাঁড়াতে পারতো না। ওই একাধবার দাঁড়াতো, সেইটা নিয়ে একটা লেজেন্ড তৈরি হয়ে যেত। মোহনবাগান সেটাও পারতো না, ইস্টবেঙ্গল কিন্তু একাধবার পারতো। মানে আপনি স্ট্যাটিস্টিক্স দেখুন, আবেগের বসে আপনি বলতে পারেন আমরা সবসময় বিদেশে দারুণ কিছু করেছি, না সবসময় করেননি। মোহনবাগান কোনো কালেই করেনি, ইস্টবেঙ্গল মাঝে সাঝে করেছে, কিন্তু নট অন আ কনসিস্টেন্ট বেসিস। তাহলে তো ইস্টবেঙ্গল তো ভারতীয় ফুটবল তো এখন মানে এশিয়া রমরম করতো, তা কি করছে? তা করছে না। তো আপনাকে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, একটা ভালো কোচ দরকার যে খেলাটা তৈরি করতে জানে, যারা ইউথ থেকে আপনার প্রমোটেড হচ্ছে তাদেরকে সে গ্রুম করতে জানে, এটাও দরকার। যারা ইউথ থেকে উঠে আসছে তার ঠিকঠাক লোককে প্রমোশন দিচ্ছে কিনা সেটাও দরকার। মানে র্যান্ডাম জাস্ট ফর দ্য সেক অফ প্রমোশন আপনি প্রমোশন দিয়ে দিলেন, কোনো কাজের নয়। তো তার জন্য সেই ক্ষমতাটা থাকে, যেমন আলেহান্দ্রো ছিল সেই ক্ষমতাটা, কাকে আপনি প্রমোট করবেন কি করবেন না। এবং শুধু প্রমোট না, আফটার প্রমোশন আপনাকে তাটা ব্রিজ করতে হবে, তাদেরকে তো অ্যাবজর্ব করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে উইথ দ্য সিনিয়র স্কোয়াড, সেই ক্ষমতাটা তার জন্য থাকে।
অস্কারে নেই, একদমই নেই সে ক্ষমতাটা, আমরা অন্তত তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। আর তার সাথে সাথে সিনিয়র টিমকে সেই যাতে কম্বাইন্ড ভালো খেলাতে পারে, এবং সেই ব্যক্তিটা খুঁজে পাওয়ার পরে কিন্তু আপনাকে ভালো বিদেশি আনতে হবে। মানে আপনি ভালো বিদেশি যদি সেই কোচকে আনার আগে আনেন তাহলে লাভ হবে না। আপনার কোচ হয়তো একটা মাংসের পোলাও করতে চাইছেন, আপনি মাছ নিয়ে চলে এসেছেন, কাতলা মাছ নিয়ে চলে এসেছেন, তো নাকি কাতলা মাছের পোলাও বানাবে, ইলিশ মাছের পোলাও বানাবে? দাঁড়াবে না। ইলিশ মাছের বিরিয়ানি হয়, দেখেছি কেউ কেউ দাবি করছে ইলিশ মাছের বিরিয়ানি, কিন্তু মুড হয়েছে কোচের আর ভালো বিরিয়ানি বানাবেন আপনি, মাংস না এনে বাজার থেকে অলরেডি এক গাদা দাম দিয়ে একটা ইলিশ মাছ নিয়ে চলেছেন, তখন আপনি ইলিশ মাছকে দোষ দেবেন, হ্যাঁ বিরিয়ানিটা তো দাঁড়ালো না, ইলিশ মাছটা বাজে ইলিশ মাছ, অস্কার বলে ব্যাড কোয়ালিটি ইলিশ মাছ, তাই আমার বিরিয়ানিটা ভালো রান্না করতে আমি পারিনি। তো আপনি তো ইলিশ মাছ আপনার দরকার ছিল না। তো আপনাকে কিন্তু আপনি কি ফরমেশনে খেলবেন, আপনার কি প্রেফারেন্স, সেই অনুযায়ী বিদেশি নিতে হবে। মানে যে কোনো ভালো বিদেশি, দিয়ামান্টাকাস তো ইস্টবেঙ্গল আসার আগের বছরই তো হাইয়েস্ট স্কোরার ছিল, হঠাৎ করে সে কী করে ব্যাড অ্যাটিটিউড, ব্যাড অ্যাপটিটিউড, ব্যাড কোয়ালিটি বিদেশি হয়ে গেল হঠাৎ করে? কিছুই না, মানে ও ওখানে যে ফরমেশনে খেলতো সেই ফরমেশনে ভালো কাজ করছিল, আপনি ওকে আপনার নো ফরমেশনে নিয়ে ফেললেন, পারফর্ম করতে পারছে না। দোষটা তো দিয়ামান্টাকাস না, দোষটা আপনার। বা তখন যে করেছিলেন এই ক্ষেত্রে কুয়াদ্রাত, টু মোর স্পেসিফিক, কুয়াদ্রাতের সমস্যা। তো এটা বলে শেষ করব যে যেটা আমি বারংবার বলেছি, যে নিতু কিন্তু ক্লাবকে ভালো প্রোটেক্ট করতে পারে, ক্লাবের জন্য অর্থ আমদানি করতে পারে, এই কাজটাতে ওর নাম্বার 1 ইন্ডিয়াতে। কিন্তু টেকনিক্যাল ব্যাপারে, টেকনিক্যাল অ্যাপটিটিউড ওর খুবই খারাপ, মানে একদম ফেলটুস। তো সেক্ষেত্রে আমি বলবো ও যেন টেকনিক্যাল ব্যাপারে খুব বেশি নাক না গলায়, বাকি সব ব্যাপারে ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন, টাকা, আমদানি টামদানি, এইসব ব্যাপারে, বা এই ব্যাপার কোন কেউ যদি বলে দেয় কোচ যে ওই দেশি প্লেয়ারটাকে আমার চাই, সেটা কী করে এনেবেল করবে, কী করে এটাকে আনবে, সেই ব্যাপারটাও দেখুক। কিন্তু কোন কোন বিদেশি দরকার, কোন কোন দেশি প্লেয়ার দরকার, এই ব্যাপারটা যেন ভালো একজন বিদেশি কোচের হাতেই দেওয়া হয়। দেশি কোচ আমার মনে হয় এই মুহূর্তে সেরকম কেউ আছে যে এই কাজটা করতে পারবে, অন্তত ইস্টবেঙ্গলে এসে। তো ভালো বিদেশি কোচ আছে, শুধু আপনাকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, যে কাজগুলো বললাম, যে ইউথ কাকে প্রমোট করবে, কাকে করবে না, প্রমোশনের পর তাকে ইন্টিগ্রেট করার ক্ষমতা তার আছে কিনা, এবং যে সিনিয়র টিমটাকে তাকে আপনার একটা অর্গানাইজড ম্যাচ খেলাতে পারছি কিনা, তিনটে ক্ষমতা, বেসিক তিনটে ক্ষমতা, এগুলো থাকলেই মোটামুটি। আর দেখুন ইমোশনাল ইন্টেলিজেন্স, এই ব্যাপারগুলো আর নাই বললাম, এগুলো তো অবশ্যই থাকা দরকার, মানে একটু পাগলাচোর হলে একটু মুশকিল সেই ব্যক্তি। এই ব্যাপারগুলো দেখে একটা ভালো কোচ যদি আনে এবং সেই অনুযায়ী যদি ভালো বিদেশি আনে, তো আইএসএলে ভালো করবে, আগামী অবশ্যই ভালো করবে। আর যদি না আনে তো আবার ধ্যারাবে, এই নিয়ে কোনো মানে এই আবার আমি বলবো, আবার আমি 1 বছর বাদে আবার বলবো এই তো আমি 1 বছর আগে বলেছিলাম, লোকে শোনেনি। তো চলো, ভালো থাকবে।